রাজনীতির ধারা এক অন্য খাতে ভয়, সেই অন্য ধারায় যখন বইছে রাজনীতি, সেই রাজনীতির জায়গা থেকেই তৃণমূল সাংসদ সৌগত রায় প্রভাস মণ্ডলের এনকাউন্টারের নিন্দা করছেন। প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে তীব্র নিন্দা করছে। পশ্চিমবাংলার মানুষের এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। নারকীয় ঘটনা ঘটেছিল বারুইপুরে, এবং এই বারুইপুরে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নেয় এবং তারপর সিট গঠন করা হয়। দেখা যায় গতকাল আমরা দেখি যে উচ্চপদস্থ কর্তারা পুলিশের, তারা শীর্ষ আধিকারিকরা তারা স্পটে যান, সরেজমিনে দেখেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল চলে যান থানায়, বারুইপুর থানায়, সেখানে পুলিশের সঙ্গে বৈঠক করেন এবং শুধু তাই নয়, তার আগে এই স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের সঙ্গে বৈঠক করেন। ওই নাবালিকার মা বাবার সঙ্গে কথা বলেন। রাতে তদন্তের গতি বাড়াতে রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ ঘটনার পুনর্নির্মাণ। এই ঘটনার পুনর্নির্মাণ কি না, যা যা বলছেন অভিযুক্তরা সেই জায়গায়, অর্থাৎ স্পটে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে সেই জায়গায় যা যা বলছেন সেইগুলোকে মিলিয়ে নেওয়া। বরং বলা যেতে পারে সেদিন তারা কে কোন জায়গায় দাঁড়িয়েছিল, সেখান থেকে তারপরে কোথায় গেল, কি হলো, এই সব কিছু দেখার জন্য এই প্রভাস মণ্ডলকে নিয়ে কাল রাতে, প্রায় ভোর রাতে তাকে নিয়ে যাওয়া হয় ওই জায়গায়, সেই স্পটে যেখান থেকে ঠিক একটু দূরেই পুকুরে ওই নাবালিকার বস্তাবন্দি দেহ পাওয়া গিয়েছিল। তো ওইটা ঘটনাস্থল, ওখানে কি হয়েছিল, কে কোথায় বসেছিল, কে কোথায় নেশা করছিল, কে প্রথম গলায় পা তুলে দিল, এই সব কিছু জানার জন্য তাকে যখন সেখানে নিয়ে যাওয়া হয় তখন সে পালানোর চেষ্টা করে, পুলিশের রিভলভার ছিনিয়ে নেয়। পালাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রভাস মণ্ডল জানতো কয়েকশো মিটার যদি সে বেরিয়ে যেতে পারে এখান থেকে তাহলে পড়াছোঁয়ার বাইরে চলে যাবে, কারণ চেনা জায়গা, ওই কাদার মধ্যে দিয়ে, সেখান দিয়ে ওই পেয়ারা বাগান পেরিয়ে তার নিত্যদিনের যাতায়াত, নেশার ঠেক, এই জায়গা হাতের তালুর মতো চেনে প্রভাস। সে চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারবে, সেই চেষ্টাই করেছিল প্রভাত। এবং তারপর ওই অন্ধকারে যখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পাল্টা পুলিশকেও গুলি চালাতে হয়। পায়ে গুলি, কোমরে গুলি, রক্তক্ষরণ, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে ব্রড ডেথ ঘোষণা করা হয়। এইখান থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এরকম একটা জঘন্য ঘটনা, মারাত্মক অপরাধ, সেই অপরাধের যখন চার্জশিট তৈরি হবে, চার্জশিট ফ্রেম করতে গেলে, মামলা করে তদন্তে গতি আনতে গেলে, অপরাধীদের সাজা দিতে গেলে কতটা গুরুত্বপূর্ণ রিকনস্ট্রাকশন বা ঘটনার পুনর্নির্মাণ। বারুইপুর থানা চত্বর থেকে আমার সঙ্গে অমিত রয়েছে সরাসরি। অমিত, একেবারে দেখো, যে ঘটনা ঘটেছে অর্থাৎ ধর্ষণ করে যে খুনের ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে আগামী দিনে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে সেই সময় এই রিকনস্ট্রাকশনের যে রিপোর্ট বা পুনর্নির্মাণের যে রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চার্জশিটেও সে পুরো বিষয়টি উল্লেখ করতে হয়, কারণ অভিযুক্তরা জেরায় তারা যে স্টেটমেন্ট দেয় তার সঙ্গে ঘটনার যে পুনর্নির্মাণ বা ক্রাইম অফ সিনে গিয়ে সেখানে তাদেরকে দিয়ে সমস্তটা বিবরণ করানো এবং একসঙ্গে যে ভিডিওগ্রাফি করে রাখা, সমস্তটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বা যথেষ্ট গুরুত্বপূর্ণ এভিডেন্স হয়ে ওঠে মামলার ক্ষেত্রে বা কেসের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রভাস মণ্ডল, যাকে গ্রেপ্তার করা হয়েছিল এই ধর্ষণ খুনের ঘটনায়, তিনি প্রত্যেকটা বিষয় তার ছিল নখদর্পণে, এবং ঘটনা কীভাবে ঘটেছিল, নাবালিকাকে সেখানে নিয়ে যাওয়া, তারপর কী কী ঘটনা ঘটলো, পরপর তিনি সমস্তটা জানতেন, সেখান থেকে উদ্ধার হলো সেই বিষয়টা তিনি জানেন। এবং একই সঙ্গে জলাশয়ের যে এলাকা, সমস্ত চারপাশ ছিল তার নখদর্পণে।
এবং গতকাল তাকে যখন রাত্রে পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করার জন্য পুলিশ তাকে যখন নিয়ে যায়, পুলিশ আধিকারিকরা বা তদন্তকারী অফিসার এবং সিটের সদস্যরা, সেই সময় তাকে পুনর্নির্মাণ করার ঠিক আগেই পুলিশ কর্মীর রিভলভার তিনি ছিনিয়ে নেন এবং পালানোর চেষ্টা করেন, পুলিশকে লক্ষ্য করে গুলি করেন এবং সেখানে পুলিশ তাকে ধরতে গিয়ে, এবং যেহেতু পুলিশকে লক্ষ্য করে গুলি চলেছিল সেই ক্ষেত্রেই পুলিশের তরফে পাল্টা গুলি চালানো হয় এবং তাকে তারপর সেখান থেকে নিয়ে তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু যে বিষয়টা বারবার উঠে আসছে যে ঘটনার বা এই মামলার তদন্তের ক্ষেত্রে পুনর্নির্মাণ বা এই পুনর্নির্মাণ কতটা গুরুত্বপূর্ণ, যেটা বিষয়টা বলছিলাম যে আগামী সময়ে যখন এই মামলার ক্ষেত্রে চার্জশিট দেওয়া হবে পুলিশের তরফে, একই সঙ্গে চার্জশিটের সঙ্গে যে আরইউডি কপি অর্থাৎ মামলা সম্পর্কিত যে বিস্তারিত নথি তথ্য প্রমাণ যখন তুলে ধরা হবে আদালতের কাছে, সেখানে এই পুনর্নির্মাণের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রভাস যা স্টেটমেন্ট এবং স্টেটমেন্টের সঙ্গে ঘটনাস্থলে তিনি পৌঁছে গিয়ে তিনি যে বিবরণ দিয়েছেন, সেইগুলো কিন্তু একই সঙ্গে চার্জশিট কপির সঙ্গে আরইউডির সঙ্গে কিন্তু দেওয়া হয় পুলিশের তরফে। সেই কারণে কিন্তু পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া এবং পুনর্নির্মাণ করতে নিয়ে গিয়ে সে পুলিশের রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো, এবং যার ফলে পুলিশকে পাল্টা আত্মরক্ষার ক্ষেত্রে পুলিশকে গুলি চালাতে হয়, পুলিশ বাধ্য হয়ে কালে গুলি চালিয়েছে। এবং এই ঘটনা একদিকে পুনর্নির্মাণ, অন্যদিকে যে ঘটনা ঘটেছে কালকে পুনর্নির্মাণ করতে গিয়ে সেক্ষেত্রে পুলিশ আত্মরক্ষায় গিয়ে গুলি চালিয়েছে, তার ক্ষেত্রে একটা জিডি এন্ট্রি ইতিমধ্যে হয়ে গিয়েছে। যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চলেছে সেটি ইতিমধ্যেই সিজার হয়েছে এবং যে সমস্ত তদন্তকারী অফিসার থেকে শুরু করে সিটের যারা সদস্য কালকে যারা ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কি হয়েছিল এগুলো যে হবে তা কিন্তু রুল বুকেই লেখা আছে, অমিত, রুল বুকেই লেখা আছে, অর্থাৎ প্রতি একটি গুলির হিসেব দিতে হয়। কিন্তু তারপরেও কাল গুলি চালাতে হলো পরপর দুবার। কেন? তার কারণ পুলিশ তখন বাধ্য। পুলিশ জানে এই অন্ধকারে প্রভাস মণ্ডল হাতের তালুর মতো এলাকা ছেড়ে কোন জায়গা থেকে কোন ফাঁক থেকে গুলি চালাবে এবং তাতে বিপদ বাড়বে। রীতিমতো একবার গুলি চালিয়েওছে পুলিশকে লক্ষ্য করে। যে কোনো সময় আরো একটা বুলেট প্রভাসের দিক থেকে পুলিশের দিকে ধেয়ে আসতে পারে। তখন নিরুপায় হয়ে পুলিশ গুলি চালায়। একটা গুলি লাগে পায়ে, একটা কোমরে। ব্লিডিং হচ্ছে, সেই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডল মারা গিয়েছে পুলিশের গুলিতে। পুলিশকে গুলি করেছিল, পাল্টা পুলিশ নিজেকে বাঁচাতে গুলি করেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রভাস মণ্ডল মারা গিয়েছে। অন্যতম অভিযুক্ত নাবালিকাকে নির্যাতন করে খুনের সেই প্রভাস মণ্ডল মারা গিয়েছে যখন, তখন প্রভাস মণ্ডলের মা খবর পেয়ে বললেন কর্মফল। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। গুলি করা হয়েছে স্বামীকে শুনে প্রভাস মণ্ডলের স্ত্রীর মন্তব্য, অন্যায় করেছে, গুলি খেয়েছে। এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। তামান্নার ঘটনার সময় যদি বিজেপি সরকার থাকতো হয়তো তখনই বিচার মিলতো। তামান্না খাতুনের মা এই ঘটনা শোনার পর বলছেন, এই সরকারকে ধন্যবাদ যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটাও আবার 7 দিনের মধ্যে। আরো ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন
তাদেরকেও ইনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি আমার। তামান্না চলে গেছে, যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না, ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত। পানিহাটির অভয়ার মা আজ তিনি বিচার চাওয়ার জন্য তিনিও প্রশাসনে এসে পৌঁছেছেন। তিনি এসেছেন বিধায়ক হয়ে। আজ বিধায়ক রত্না দেবনাথ তিনি জানেন যে এবার আর্জিকর ফাইলও খোলা হয়েছে। তিনি বলছেন অভয়ার বিচারের আশা আরো বেড়ে গেল। আমি একদম সমর্থন করছি এই পদক্ষেপকে, কারণ পুলিশের রিভলভার কেড়ে নিয়ে ও আবার পুলিশকেই মারতে গেছে, মানে কতটা বেপরোয়া। তাকে বাঁচার অধিকার সত্যিই নেই। আর তার মা বলে দিয়েছে যে এরকম ছেলে যার মায়ের কোল খালি করেছে আমি কোনো কিছুই বলবো না, তার যেন চরম শাস্তি হয়। তার মাকেও আমি প্রতিবাদী মা হিসাবে ধন্যবাদ জানাই এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আর আমার বিচারের আশাটা আরো বেড়ে গেল। মানে বিচার তো আমি পাবোই, কিন্তু খুব তাড়াতাড়ি এটা পাবো এই ভরসাটা আমি সরকারের উপর রাখছি।